অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। ইয়েস, আমি জানি আমার মতো আপনিও অনেক বেশি এক্সাইটেড। আবারও সেই পুরনো সময়ের মতো ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া। ফিরে এসেছে এয়ারটেল, বেজে উঠেছে সেই পুরনো সুর। সত্যি এমন মুহূর্তের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আসুন এবার একটু জানিয়ে দিই কেন এই অচিনপুর। অচিনপুর হচ্ছে সেই ভয়ের রাজ্য যেখানে বন্ধুর সাথে প্রতি বৃহস্পতিবার রাত একটু গভীর হলেই হারিয়ে যাওয়া যায়, যেখানে এমন ভয় যে বন্ধু থাকে বন্ধুর পাশে, একটু উপায় নেই দূরে যাবার। তাই অচিনপুর শুনুন বন্ধুর সাথে। যদি আপনার কোনো বন্ধু এই মুহূর্তে মিস করে আমাদের আজকের এপিসোড, তাহলে এখনই তাকে কল করুন অথবা মেসেজ করে জানিয়ে দিন। তারপর সবাই মিলে হারিয়ে যান ভয়ের রাজ্য অচিনপুরে। আত্মা ফেরানো জাদু, আফ্রিকার কালো জাদুর মতো দারুণ কিছু ঘটনার পর আজ পড়ে শোনাব বন্দিপুরের জঙ্গল। ঘটনাটি মেহেদির সাথে শেয়ার করেছেন তার ভারতীয় বন্ধু রঞ্জিত। শেয়ার করতে গিয়ে যেমন রঞ্জিত, তেমনি শুনতে গিয়ে মেহেদি হারিয়ে গেছেন ক্ষণে ক্ষণে ভয়ের রাজ্যে। হয়তো এখনো তারা শুনছেন, দেখা হয়ে যেতে পারে ওদের সাথে, অথবা ঘটনার চরিত্রের সাথে অচিনপুরে। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনায় যাবার আগে ছোট্ট একটা ইনফরমেশন। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যাও বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র তোমার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*029#। চলুন ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। গোলাম রব্বি ভাই সহ ভূত.com টিমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত 9 জানুয়ারি বৃহস্পতিবার আমার পাঠানো আত্মা ফেরানো জাদু ঘটনাটি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রচার করার জন্য ধন্যবাদ। আমি যে ঘটনাটি আজকে লিখতে যাচ্ছি এটা দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের একটি ঘটনা। এই ঘটনাটি আমি 2 জনের কাছ থেকে সংগ্রহ করেছি। তার একজন আমার পাঞ্জাবি বন্ধু রঞ্জিত সিং। রঞ্জিত আমার বয়সী একজন যুবক, বয়স 28-29 হবে। আরেকজন হচ্ছে আমার এক বড় ভাই, নাম আনন্দ। আনন্দ ভাইয়ের বাড়ি কর্ণাটক প্রদেশের পাশের প্রদেশ তামিলনাড়ু। আনন্দ ভাইয়ের বয়স 32-33 হবে। এই ঘটনা 2 প্রদেশের 2 জনের কাছ থেকে কিভাবে সংগ্রহ করলাম সেটা ঘটনা পড়লে বুঝতে পারবেন। কেননা এই ঘটনা বর্ণনাকারী রঞ্জিতের কাছ থেকে ঘটনাটি শোনার পরে আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে আমার আরো খোঁজ খবর নেওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে রঞ্জিতের কাছে যেভাবে ঘটনাটি শুনেছি ঠিক সেভাবে বর্ণনা করলে অনেক প্রশ্ন থেকে যায় আর ঘটনাটা অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন শুরু করা যাক। এই ঘটনাটি রঞ্জিত শুনেছে তার দাদু সর্দার হাকিম বীরেন্দর সিং এর কাছ থেকে। রঞ্জিতের দাদারা 2 ভাই, সর্দার হাকিম যোগান্দার সিং সবার বড়, তারপর সর্দার হাকিম বীরেন্দর সিং অর্থাৎ রঞ্জিতের দাদা পেশায় যোগান্দার ও বীরেন্দর দাদু আয়ুর্বেদিক চিকিৎসক। এই জন্য তাদের হাকিম বলা হয়। ওনারা বিভিন্ন গাছ গাছড়া দিয়ে ঔষধ বানিয়ে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন। রঞ্জিত বলছে ওর দাদু যোগান্দার সিং এর বর্তমান বয়স 90-এর বেশি। তারপরেও তিনি খালি চোখে দেখতে পারেন এবং লিখতে পারেন। বয়সের ছাপ চোখে মুখে লাগলেও দাদু যোগান্দার সিং এখনো শারীরিকভাবে অনেক মজবুত আছেন বলে রঞ্জিত আমাকে জানিয়েছেন। এদিকে 82 বছর বয়সী রঞ্জিতের দাদু বীরেন্দর সিং নাকি এখনো রঞ্জিত ও তার অন্যান্য নাতিদের বলেন ওনার সাথে কুস্তি করতে। তাহলে বুঝতেই পারছেন দাদুরা বৃদ্ধ হলেও শরীরের শক্তি ও মনে জোশ আছে। এগুলো মূলত এই গাছগাছড়ার ঔষধের কেরামতি। তাছাড়া এখনো যোগান্দার সিং ও বীরেন্দর সিং এবং তাদের 5 জন ছেলে মেয়েদের নিয়ে পাঞ্জাবের চণ্ডীগড় শহরে একটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। সালটা 1992। যোগান্দার দাদু শেষবারের মতো পাঞ্জাব থেকে ভারতের কর্ণাটক প্রদেশের বন্দিপুর জঙ্গলে যান বিশেষ একটা কাজে। পাঞ্জাব থেকে কর্ণাটক অনেক দূরে, অর্থাৎ ভারতের এক প্রান্ত থেকে তার
বিপরীত প্রান্ত, কিন্তু 4-5 বছর পর পর ওনাদের 2 ভাইয়ের একজনকে সেখানে যেতে হতো বিশেষ একটা দরকারে। ওনারা পেশায় যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসক, সেজন্য ওনাদের বিভিন্ন গাছ ও ফুল ফল সংগ্রহ করতে হতো। এখন একটা জটিল রোগের চিকিৎসা করার জন্য এক ধরনের গাছ বা শিকড় বা ফুল বা ফল লাগে। সেটা আসলে কি জিনিস সেটা রঞ্জিত আমাকে বলেনি। তার কারণ হচ্ছে ঔষধ কি দিয়ে বানায় এটা বললে নাকি ঔষধের গুণাবলী নষ্ট হয়ে যায়, আর কোনো কবিরাজ সেটা বলতেও চান না। আমরা ধরে নিলাম সেটা একটা গাছ। রঞ্জিত বলেছে এই বিশেষ গাছ দিয়ে বানানো ঔষধ দিয়ে শরীরের অভ্যন্তরীণ যত ক্ষত আছে সেটা সারানো সম্ভব। এমনকি ক্যান্সারের রোগীদের চিকিৎসাও এটা দিয়ে করা সম্ভব। তবে ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে। যদি শুরুর দিকে কোনো রোগী বুঝতে পারে বা ধরা পড়ে তার ক্যান্সার হয়েছে, তখন ওই রোগীকে এই ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করলে আল্লাহর অশেষ রহমতে নাকি রোগী ভালো হয়ে যায়। তবে এটা পাওয়া অনেক কঠিন, অনেক দুর্লভ। আর এটা পাওয়া যায় ভারতের কর্ণাটকের একমাত্র বন্দিপুর জঙ্গলে। আর এই গাছ হয়ে থাকে জঙ্গলের একদম গভীরে, আর সেখান থেকে এই গাছ সংগ্রহ করতে হয়। তবে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক মূল্যবান। এই গাছ সংগ্রহ করতে দাদুরা 2 জন একসঙ্গে যেতে পারতেন না। তার কারণ হচ্ছে একসাথে 2 জন গেলে এই চিকিৎসা প্রতিষ্ঠান কে চালাবে। তাই পালা করে 2 ভাই 4-5 বছর পর কর্ণাটক যেতেন। যাই হোক, সেবার বড় দাদু সিদ্ধান্ত নেন এবার তিনি যাবেন কর্ণাটক। যথারীতি দাদু বের হয়ে যান। পাঞ্জাব থেকে ফ্লাইট ধরে কর্ণাটক চলে যান খুব অল্প সময়ের মধ্যে। যাওয়ার সময় তেমন কোনো অসুবিধা না হলেও আসার সময় তাকে ট্রেনে বা বাসে করে ফিরতে হয়। বিশেষ করে ফেরার সময় এত পথ তিনি ট্রেনে যাতায়াত কেন করেন, এই প্রশ্নটা হয়তো অনেকের মাথায় আসবে। তার উত্তর হচ্ছে এইসব গাছগাছড়া নিয়ে বিমানে ভ্রমণ করা যায় না। যাই হোক, দাদু চলে যান সেই বন্দিপুর এলাকায়। মূল ঘটনা শুরু করার আগে এই জঙ্গল সম্পর্কে কিছু তথ্য না দিলেই না। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি আনন্দ ভাইয়ের কাছ থেকে। এটার পুরো নাম বন্দিপুর জাতীয় উদ্যান। এটার আয়তন প্রায় 900 বর্গ কিলোমিটার। এই জঙ্গলের এক অংশ আবার তামিল প্রদেশের একটা জঙ্গলের সাথে মিশেছে। সেখানে প্রায় 100টা বা তার বেশি বাঘ সহ অন্যান্য হিংস্র প্রাণী আছে। এই জঙ্গলের চারপাশ জুড়ে লোকালয় আছে। লোকালয়ের চারিদিকে কিছু টুরিস্ট স্পট রয়েছে, আর এই টুরিস্ট স্পটগুলোতে কঠিন নিরাপত্তা। সেখানে হরিণ, খরগোশ, হাতি সহ আরো অনেক কিছু দেখতে পাওয়া যায়। জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য একটা প্রধান সড়ক রয়েছে। সেই সড়ক দিয়ে যাওয়ার পথে অনেকে নাকি বন্য হাতি ও বাঘের শিকার হয়েছে। বিশেষ করে যারা বাইকে করে যায় তাদেরকে আক্রমণ করার অনেক ঘটনা ইতোমধ্যে সেখানে ঘটেছে। এই জন্য বর্তমানে সেই রাস্তা ব্যবহার করার জন্য বিশেষ আইন মেনে চলতে হয়। যেমন বিকেলের পরে বাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই জঙ্গলের অনেক অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তার কারণ হচ্ছে এই জঙ্গলে রয়েছে হিংস্র প্রাণী, যেমন বাঘ, ভাল্লুক, বুনো হাতি, সাপ ইত্যাদি। তাছাড়া এই জঙ্গলে রয়েছে অনেক মূল্যবান কাঠের গাছ, যার মধ্যে অন্যতম লাল চন্দন। এই লাল চন্দন কোনো সাধারণ গাছ নয়, এটা অনেক মূল্যবান, আর সেই জন্য এই গাছ চুরি হয় ঝুঁকি অনেক রয়েছে। অনেকে আছে সেখান থেকে বাঘ পর্যন্ত শিকার করে পাচার করে। তাছাড়া হাতি তো রয়েছেই। হাতির দাঁত অনেক মূল্যবান। এই জন্য নিরাপত্তার ব্যাপারে ভারত সরকার কঠোর পদক্ষেপ নিয়ে থাকেন। অনেকে হয়তো খবর দেখেছেন পুলিশের গুলিতে নিহত লাল চন্দন পাচার চক্র। এরকম অনেক খবর পাওয়া যাবে খুঁজলে। তাহলে বুঝতেই পারছেন জঙ্গলের ভেতরে এই সব নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা কতটা বিপজ্জনক ও মৃত্যু ঝুঁকিপূর্ণ। আরো অনেক অজানা তথ্য থাকতে পারে যেটা আমার জানা নেই। এবার রঞ্জিতের কাছে ফিরে আসি। রঞ্জিত বলছে এই প্রবেশ নিষিদ্ধ অঞ্চলগুলোর ভেতরে একটি জায়গায় পাওয়া যায় এই ঔষধি গাছ, যেটার জন্য দাদুর সেই পাঞ্জাব থেকে আসা। এখন এই জঙ্গলে প্রবেশ করতে হলে থানা ও বন বিভাগের পারমিশন নিয়ে গার্ড সহ প্রবেশ করতে হয়। বেশ ঝামেলার কাজ সেটা। এই বাবুর কাছ থেকে ওই বাবুর কাছে যেতে হয়। তারপরেও পারমিশন মিলবে কি মিলবে না তার কোনো গ্যারেন্টি নেই।
আর যদিও সরকারি বন বিভাগের কর্মকর্তা ও পুলিশকে বোঝানো যায়, তারপর কোর্টের থেকে পারমিশন নিয়ে নিরাপত্তা কর্মী নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। দেখা যায় এই সব নিরাপত্তা কর্মীরা দাদুর নিরাপত্তা দেওয়ার জন্য জঙ্গলে আসলেও সব অঞ্চলে যেতে চায় না, বিশেষ করে যেসব অঞ্চলে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণী রয়েছে। আর সেই জন্যই যোগেন্দ্র দাদু ভিন্ন পথ অবলম্বন করেন। দাদু বন্দিপুর থেকে ওখানে দুজন লোকাল লোক খুঁজে বের করেন, এবং সেটা অতি গোপনে। এমন দুজন লোক যারা এই জঙ্গলের সবকিছু চেনেন, সাহসী, শক্তিশালী এবং হিন্দি অথবা উর্দু ভাষা জানেন। কর্ণাটকের প্রধান ভাষা কন্নড় হলেও সেখানে আরো 20টার মতো ভাষাভাষী মানুষ পাওয়া যায়, যেমন তেলেগু, তামিল, মালায়ালাম, উর্দু ইত্যাদি। তো দাদু জঙ্গলে পাশের এক গ্রাম থেকে গোপনে এরকম দুজন লোক খুঁজে নেন, আর টাকা পয়সা কত দিতে হবে সেটা ঠিকঠাক করে নেন। ওই লোক দুটোর নাম কি ছিল রঞ্জিত সেটা বলতে পারেনি, তবে তারা দুজনে ট্রাক ড্রাইভার ছিল, আর এই জঙ্গলের প্রতিটা অঞ্চল তাদের পরিচিত। এখানে বড় হয়েছেন, আবার সরকারি কাজের সাথে তারা যুক্তও ছিলেন। যেমন এই জঙ্গল থেকে গাছ কেটে সেই গাছ ট্রাকে করে বিভিন্ন শহরে পৌঁছে দেয়া। তারা যেহেতু এক শহর থেকে অন্য শহরে ট্রাক নিয়ে যান, সেই জন্য তারা হিন্দি ভাষা বলতে সক্ষম। আমি এই ঘটনা বোঝার সুবিধার্থে দুটো ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন, একজন রামলাল বাবু আর একজন গৌরব। রামলাল বাবুর বয়স তখন আনুমানিক 40-42 বছর, আর গৌরবের বয়স 25-26-এর ভেতরে। একদম যুবক আর অনেক শক্তিশালী। এরা দুজন পরিচয় আবার শালাদুলা ভাই। গৌরব ও রামলাল বাবুর সাথে পাকা কথা হওয়ার পরে রামলাল বাবু জানান যে 2 দিন পরে ভোরের আগে আমার এক বন্ধু ট্রাক নিয়ে জঙ্গলের ভেতরে কাজের জন্য যাবে, আমি তার সাথে কথা বলে নেব। আমরা ওই দিন জঙ্গলে প্রবেশ করার জন্য প্রথম যে চেকপোস্টটা আছে সেটার গার্ডকে ফাঁকি দিয়ে কৌশলে রাস্তার একপাশে লুকিয়ে থাকবো। যখন ওই পথ দিয়ে আমার বন্ধু গাড়ি নিয়ে আসবে, তখন আমরা গাড়িতে উঠে পড়ব। তারপর গাড়িতে করে গভীর জঙ্গলে চলে যাব। তারপর জঙ্গলের ভেতরে আর একটা চেকপোস্ট পড়বে, আমরা তার আগে নেমে যাব। তারপর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আমাদের সেই গন্তব্যে, যেখানে সেই ঔষধি গাছ পাওয়া যায়। রামলাল বাবু ও গৌরবের কথা অনুযায়ী সেই রাতে, অর্থাৎ 2 দিন পরের রাতে ওনারা একসঙ্গে থাকেন। তারপর ফজরের আজানের একটু আগে ওনারা জঙ্গলের প্রবেশদ্বারের চেকপোস্ট কৌশলে পার করে রাস্তার পাশে একটা জায়গায় অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে তারা দেখেন একটা ট্রাক আসছে। ট্রাকটা ওই জায়গার কাছাকাছি আসে, অর্থাৎ ওনারা 3 জন যে জায়গায় লুকিয়েছিলেন সেই জায়গার কাছাকাছি এসে ফ্ল্যাশ লাইট মারতে থাকে। মূলত এটা ছিল সংকেত। তখন মোবাইল ফোন ছিল না, এই জন্য এই সংকেতটা ব্যবহার করা হয়েছিল। যাই হোক, সংকেত দেখে তারা বুঝতে পারেন ট্রাক এসে গেছে। তারা দ্রুত ট্রাকে উঠে পড়েন। তারপর যোগান্দার দাদু, রামলাল বাবু ও গৌরবকে জঙ্গলের ভেতরের সেই চেকপোস্টের আগে নামিয়ে দিয়ে ট্রাক চলে যায়, আর ওনারা জঙ্গলের ভেতরে প্রবেশ করেন। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে অবশেষে সেই জায়গায়, অর্থাৎ যেখানে সেই ঔষধি গাছ পাওয়া যায়, সেখানে প্রবেশ করেন। সেখানে একটু খোঁজাখুঁজি করে বেশ কিছু গাছ, যেটা অনায়াসে 4-5 বছর চলে যাবে, সেই পরিমাণ গাছ সংগ্রহ করে আবার লোকালয়ের দিকে রওনা দেন। ওনারা কিন্তু একদম গভীর জঙ্গলে প্রবেশ করেছেন, আর এইখান থেকে গাছ সংগ্রহ শেষ করে এখন বন্দিপুর লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং যেখান থেকে তারা এসেছিলেন সেই দিকেই এগোতে থাকেন। আসার সময় তো তারা ট্রাকে করে এসেছেন, সেজন্য দ্রুত আসতে পেরেছেন, কিন্তু এখন এই সম্পূর্ণ পথ তাদের পায়ে হেঁটে যেতে হবে। এখন তারা একটা রুট ব্যবহার করবেন, সেখান দিয়ে যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাবেন। এবং ওই পথ ধরে যাওয়ার সুবিধা হচ্ছে এইদিকে বন রক্ষাকারী বাহিনী তেমন টহল দেয় না। এটা অনেক দুর্গম একটি রাস্তা। সাধারণত এই বন থেকে যারা চোরাচালানে লিপ্ত, অর্থাৎ কাঠ চুরি করে, সেটা এই রুট দিয়ে করা অসম্ভব। এখানে খাল ও উঁচু নিচু টিলা রয়েছে, সেখান দিয়ে অন্তত কাঠ বহন করা যায় না, সেজন্য এখানে পাহারা দেওয়ার প্রয়োজনও পড়ে না। তবে এখানে পদে পদে রয়েছে হিংস্র প্রাণীর ভয়। হিয়ার করার সবকিছু জেনে বুঝেই তারা এই রাস্তা বেছে নিয়েছেন। খুব সাবধানে পথ চলছেন, কারণ তারা
তারা জঙ্গলের যে অংশে ছিলেন ওই অংশটুকু বেশ বিপজ্জনক। কিছুটা পথ এগিয়েছেন মাত্র, ঠিক তখন তারা লক্ষ্য করলেন বেশ দূরের একটা ঝোপ নড়ে উঠল, আর সাথে সাথে রামলাল বাবু ও গৌরব বল্লম হাতে সতর্ক হয়ে গেলেন। তারা দেখেন একটা বাঘ ওই ঝোপ থেকে বের হয়ে আসলো। এটা দেখে যোগানদার দাদু বাকি দুইজন প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন রামলাল বাবু বলে, সর্দারজি, আপ পেড় কা পিছে ছুপ যাইয়ে, হাম সামালতা হ্যায়। বা এরকম কিছু একটা হিন্দি, আমার হিন্দি ভালো নয়। মানে, সর্দার সাহেব আপনি গাছের পেছনে লুকিয়ে পড়েন, আমরা সামলে নেব। ওখানে বেশ কয়েকটা মোটা মোটা গাছ ছিল। দাদু কৌশলে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়েন, তবে আড়াল থেকে উঁকি মেরে বাঘের মুভমেন্ট লক্ষ্য করছিলেন। রামলাল ইশারায় গৌরবকে কিছু একটা বলেন। গৌরব কোমর থেকে একটা রিভলভার বের করেন। তারা এই কাজে অভিজ্ঞ আর প্রশিক্ষিত সেটা বলা যায়। বাঘের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এইসব কৌশল তাদের জানা। তখন রামলাল বাবু আবার গৌরবকে ইশারা করলে গৌরব মাথা নাড়লে রামলাল বাবু তার হাতের বল্লমটা গৌরবকে এগিয়ে দেন। এক দৌড় দিয়ে একেবারে বানরের মতো একটা গাছে উঠতে থাকেন। ঠিক তখনই ওই বাঘটা রামলাল বাবুর উপস্থিতি টের পেয়ে সাথে সাথে রামলাল বাবুকে ধরার জন্য ছুটে আসে। যখনই বাঘটা রামলাল বাবুকে ধরার জন্য ছুটে আসে, ঠিক তখনই গৌরব প্রচন্ড শক্তি দিয়ে বল্লম দুটো বাঘের দিকে ছুঁড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত বল্লম দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। এবার বাঘটা ঘুরে গৌরবের দিকে তাকায়, আর সাথে সাথে গৌরব তার কাছে থাকা বন্দুক থেকে একটা ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে বাঘটা দৌড়ে পালিয়ে যায়। তারপর তারা তিনজন দীর্ঘশ্বাস ফেলে একটু শান্ত হয়। ওদিকে এত কিছু দেখে যোগানদার দাদুর তো অবস্থা খারাপ। উনি যতই সাহসী হন না কেন, এই বাঘের মোকাবেলা করার অভিজ্ঞতা বা সাহস তার নেই। উনি বেশ কয়েকবার এখানে এসেছেন, কিন্তু তিনি আগে কখনো সরাসরি বাঘের খপ্পরে পড়েননি। এই সাপ, বুনো শূকর, বানর, হাতি এসব দেখেছেন, কিন্তু বাঘের অভিজ্ঞতা তার এই প্রথম। যাই হোক, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে রামলাল বাবু গাছ থেকে নেমে আসেন। বল্লম দুটি কুড়িয়ে নিয়ে দাদুকে বলেন, সর্দারজি, বাইরে আসুন, বিপদ কেটে গেছে। তখন দাদু গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসেন আর রামলালকে বলেন, তোমাদের সাহস আছে ভাই। তখন রামলাল হেসে বলেন, সর্দার সাহেব, আমরা ইচ্ছে করলে বাঘটাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু ওরা আমাদের জঙ্গলের সম্পদ, তাই ভয় দেখিয়ে ছেড়ে দিলাম। তখন দাদু ব্যাপারটা বুঝতে পারেন গৌরবের বল্লম কেন বাঘের গায়ে লাগেনি। যাই হোক, পরিস্থিতি সামলে নিয়ে সবাই আবার হাঁটা শুরু করেন। প্রায় 3 ঘন্টা হাঁটার পরে দাদু বুঝতে পারেন তারা তাদের গন্তব্যের মোট দূরত্বের 3 ভাগের 1 ভাগ এসেছেন। ধরেন মোট দূরত্ব 40 কিলোমিটার, তার মানে তারা 13 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়েছেন। জঙ্গলের ভেতরের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটাকে অনেক কঠিন কাজ বলা যায়। 3 ঘন্টায় 13 কিলোমিটার পথ পাড়ি দেয়া সহজ কথা নয়। যাই হোক, তারা সাথে কিছু শুকনো খাবার ও পানি রেখেছিলেন, সেগুলো খেয়ে আবার হাঁটতে শুরু করেন। বেশ কিছুক্ষণ হাঁটার পরে গৌরবের পা কেটে যায় একটা কিছুর সাথে চোট লেগে। ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তাই হলো। দাদু কিছু লতা পাতা ছিঁড়ে সেগুলো রস করে গৌরবের পায়ে লাগিয়ে দেন। তারপর দাদুর মাথার পাগড়ির এক অংশ ছিঁড়ে পায়ে বেঁধে দেন। ওই উঁচু নিচু জায়গায় আর কত হাঁটা যায়। তখন রামলাল বাবু বলেন, সর্দারজি, আজকে মনে হয় আর ফেরত যেতে পারবো না। তবে এমনটা হবার কথা ছিল না। সাধারণত সন্ধ্যার ভেতরে তারা ফিরে যাবেন, এমনটাই ছিল আশা। কেননা কোনোভাবে জঙ্গলে রাত কাটানো যাবে না, সেখানে রয়েছে মহাবিপদ। বাঘের মোকাবেলা ও গৌরবের পা কেটে যাওয়াতে সেখানে বেশ কিছু সময় চলে গেল। তারপর একটু স্বাভাবিক হলে ওনারা হাঁটা শুরু করলেন। কাঁটা পা নিয়ে হাঁটতে গৌরবের অসুবিধা হলেও প্রাণ বাঁচাতে চাইলে যে করে হোক অন্ধকার হবার আগে লোকালয়ে ফিরে যেতে হবে। হাঁটতে থাকেন তারা। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। তারা হিসাব করে দেখলেন এখনো প্রায় 10 কিলোমিটার পথ বাকি। সমতল পথ হলে 10 কিলোমিটার রাস্তা হাঁটতে কম সময় লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে এই জঙ্গলের ভেতর দিয়ে, অর্থাৎ অসমতল পথ দিয়ে হেঁটে হেঁটে চলা অনেক কঠিন। পথ শেষ হতে চাইছে না। বিভিন্ন ঝোপঝাড় রয়েছে, খাল বিল ইত্যাদি রয়েছে। এখানে রাস্তা শেষ হতে চায় না। যতটা দ্রুত সম্ভব
তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো 5 কিলোমিটার আসতে আসতে পুরো অন্ধকার হয়ে যায়। সাথে আনা টর্চ মেরে মেরে সবাই চলছেন। দিনের তুলনায় এখন বিপদ বেশি। রাতে হিংস্র প্রাণী আক্রমণ করলে সেটা প্রতিহত করা অসম্ভব। তাছাড়া মারাত্মক একটা বিপদ রয়েছে, সেটা একটু পরে জানা যাবে। পদে পদে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছেন তারা। রামলাল বাবুর সামনে, তারপর যোগেন্দ্র দাদু, আর পেছনে সৌরভ। রামলাল বাবু মাঝে মাঝে পেছনে টর্চ মেরে দেখছেন বাকি দুজন ঠিক আছে কিনা। হঠাৎ রামলাল বাবু থেমে যান। যোগেন্দ্র দাদু ও গৌরব কিছু বুঝে ওঠার আগে রামলাল বাবু ফিসফিস করে বলেন, চুপচাপ দাঁড়িয়ে যান, সামনে বিপদ, কোনো শব্দ করা যাবে না। রামলাল বাবুর কথা মতো দাদু ও গৌরব দাঁড়িয়ে যায়। তারা দেখলেন সামনের দিক থেকে দুটো আলো ভেসে ভেসে তাদের দিকে আসছে। এটা দেখে তারা তিনজন বেশ ভয় পেয়ে যান। যোগেন্দ্র দাদু প্রথমে ভেবেছিলেন এটা সম্ভবত কোনো টহলে থাকা গার্ড হবেন, কিন্তু দাদুর ধারণা ভুল প্রমাণিত হয় যখন ওই দুটো আলো একটা জায়গায় এসে চক্রের মতো ঘুরতে থাকে। তখন দাদু বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক বিষয় না। ভয়ে তিনজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। একটু চিন্তা করে দেখুন, এই ভয়ানক জঙ্গলে রয়েছে বাঘের ভয়, তারপর বিষাক্ত সাপ, বন্য হাতি, অন্যান্য জন্তু জানোয়ার, আর সবচেয়ে বড় ভয় হচ্ছে ডাকাত ভীরাপ্পান। এই ভীরাপ্পান নিয়ে একটু পরে আসছি। যাই হোক, সেখানে পদে পদে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়বার ভয় রয়েছে। রাতের বেলায় সেটা আরো বিপজ্জনক, কেন রাতে নিরাপত্তা কর্মীদের হাতে গুলি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন একটা অবস্থার ভেতরে এই যে দুটো আগুনের গোলা এভাবে ঘুরছে, এটা নেওয়া যায়? আমি রঞ্জিতকে প্রশ্ন করেছিলাম, কি আছে এই গাছের মধ্যে? তখন রঞ্জিত বলল, এই গাছ অনেক গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের মানুষ প্রচুর মদ্যপান করে। মদ্যপান করতে করতে তাদের অনেকে অনেক জটিল কঠিন রোগ বাঁধিয়ে ফেলেন, কারণ মদ বা অ্যালকোহল হচ্ছে এক ধরনের অ্যাসিড। এটা শরীরের অভ্যন্তরে বিভিন্ন অর্গান ড্যামেজ করে দেয়। মূলত এই গাছ দিয়ে বানানো ঔষধ ওই ক্ষত সারানোর জন্য পৃথিবীর সবচেয়ে কার্যকরী আয়ুর্বেদিক ঔষধ। যাই হোক, তারা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে আলো দুটি চক্রের মতো ঘুরছে। মাঝে মাঝে সেটা নিজেদের জায়গা পরিবর্তন করে আবার ঘুরছে। এভাবে কেটে যায় 3-4 মিনিট। ওনারা একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন একটি জায়গায়, নড়াচড়া করার শক্তি নেই। হঠাৎ করে ওই আলো দুটি সাই করে উপরের দিকে চলে যায়। আর তখনই রামলাল বাবু বলেন, সর্দারজি, এখানে অনেক বড় বিপদ, যান বাঁচাতে হলে দ্রুত ভাগেন। দাদু খেয়াল করলেন রামলাল বাবু ভয়ে কাঁপছেন। যাই হোক, রামলাল বাবু যত দ্রুত হাঁটা যায় হাঁটতে থাকেন, সেই সাথে দাদু ও গৌরব পেছনে পেছনে হাঁটতে থাকেন। যোগেন্দ্র দাদু রামলালের উদ্দেশ্য করে বলেন, আলো দুটো চলে গেছে, তবুও তুমি এত ভয় পাচ্ছ কেন? আর গৌরব, তোমার পা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। আলো দুটো দেখার পরেই এই ঘটনা ঘটেছে। তখন গৌরব বলে, সর্দারজি, কিসের পা ব্যথা? পা একটা না থাকলেও যান বাঁচাতে হলে দ্রুত এই জঙ্গল ত্যাগ করতে হবে। তারপর তারা হাঁটতে থাকে, আর 20 মিনিটের মতো সময় লাগে তাদের গন্তব্যে পৌঁছাতে। তখন রামলাল ও গৌরব হাঁপ ছেড়ে বাঁচেন। যোগেন্দ্র দাদু তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই আলো দুটো দেখার পরে তারা কেন এভাবে পাগলের মতো ছুটে আসলো? তখন রামলাল বাবু বলেন, সে অনেক কথা, আমাদের পয়সা মিটিয়ে দেন, আমরা চলে যাই। তবে এতটুকু বলি, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম আজকে। আমাদের কপাল ভালো ছিল, তাই শুধু আলোতে সীমাবদ্ধ ছিল। আরো কিছু ঘটলে ভয়ানক কিছু ঘটতে পারত সেখানে। যখন যোগেন্দ্র দাদু রামলাল বাবুর কাছে ওই আলোর রহস্য কি সেটা জানতে চান, বারবার অনুরোধ করার পরে রামলাল বাবু বলতে রাজি হন এই আলোর রহস্য কি। আসলে তারা কি দেখেছিলেন সেটা খাওয়া দাওয়া শেষ করে রামলাল বাবু বলতে শুরু করেন, আজ থেকে প্রায় 3 মাস আগে আমাদের গ্রামের একজন ছেলে গণেশ ছদ্মনাম, সে একটা অপরাধ করে বসে। তার নামে মামলা হয়। গণেশ ছিল 30-31 বছর বয়সের একজন তরতাজা ও প্রচন্ড শক্তিশালী যুবক। ওর নামে মামলা হবার পরে একদিন রাতে পুলিশ আসে গণেশকে ধরার জন্য। গণেশ সেটা টের পেয়ে যায়। পুলিশ ধরে ফেলার আগে সে দেয় দৌড়।
এদিকে গণেশ দৌড় দিচ্ছে, এটা পুলিশ দেখে ফেলে। তখন তারা গণেশের পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক সময় গণেশ এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে। যখন সে জঙ্গলে প্রবেশ করেছে তখন পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়ে ফিরে যায়। গণেশ সেখানে একটা ঝোপের আড়ালে লুকিয়ে বিশ্রাম নিচ্ছে, কেননা পালাতে যেয়ে তাকে অনেকটা পথ দৌড়াতে হয়েছে, তাই সে ক্লান্ত। ঠিক তখনই গণেশ লক্ষ্য করে তার মাথার ওপর দিয়ে দুটো আগুনের গোলা উড়ে গিয়ে ঠিক তার একটু সামনে গোল চক্রের মতো ঘুরতে শুরু করলো। আলো দুটো ঘুরতে ঘুরতে সেটা দুটো মানুষের অবয়বে রূপ নিল। এই দৃশ্য দেখে গণেশ প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে হোঁচট খেয়ে পড়ে যায় মাটিতে। যখনই সে মাটিতে পড়ে গেছে ঠিক তখনই সাঁই করে বিদ্যুতের গতিতে ওই অবয়ব দুটো গণেশের মুখের কাছে চলে আসে। একদম মুখের কাছে মুখ নিয়ে অবয়ব দুটো গণেশকে বলে, বাঁচবি না, তোকে মরতে হবে। এই বলে বিশ্রী একটা হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। গণেশের ভাষ্য মতে ওই অবয়ব দুটো দেখতে অনেকটা কুৎসিত ছিল, অনেকটা আগুনে ঝলসে যাওয়া মানুষের মতো। অন্ধকার থাকার কারণে ভালো করে দেখতে পারেনি সে। ওই যতটুকু দেখা যায়, মরবি মরবি এটা বলে অবয়ব দুটো অদৃশ্য হয়ে যাওয়ার পরে গণেশ আর দেরি না করে লোকালয়ের দিকে ছুটতে থাকে। তারপর সে বাড়িতে ফিরে তার স্ত্রীর কাছে সবকিছু খুলে বলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রাতে গণেশের বিভৎস মৃত্যু হয়। তার ঘাড় মোটকে মাথা উল্টো করে ঘুরিয়ে দিয়েছে কেউ, যা কোনো মানুষের পক্ষে অসম্ভব। গণেশের মৃত্যুর পরে তার স্ত্রী কেঁদে কেঁদে সবাইকে বলে গত রাতে জঙ্গলে সে কি দেখেছিল। পরে এটা নিয়ে পুলিশ তদন্ত করে, কিন্তু এই গণেশের মৃত্যু কোনো মার্ডার কিনা এর কোনো প্রমাণ বা আলামত পুলিশ পায়নি। রামলাল বাবু বলেন, ওই জঙ্গলে এখনো মানুষের লাশ পাওয়া যায়, যেটা অপ্রত্যাশিত। এই যে আলো, ওরা দুটো মূলত ভয়ঙ্কর খারাপ জিন। আজ পর্যন্ত এদের নজরে যারা পড়েছে তারা কেউ রক্ষা পায়নি। এখন এইখানে এদের উৎপাত কিভাবে শুরু হলো সেটা জানাবো। আমাদের গ্রামে বহু পুরনো একটা জাগ্রত মন্দির ছিল। এটা ছিল দেবী অন্নপূর্ণার মন্দির। মন্দির মূলত দুই প্রকার বা আরো বেশি হতে পারে। এখানে জাগ্রত মন্দির বলতে যে মন্দিরে প্রাণ আছে আর সেখানে নাকি দেব দেবতারা বেশি জাগ্রত থাকেন, এটা হিন্দুদের বিশ্বাস। অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরগুলোতে পুজো অর্চনা বেশি করা হয়। এখানে প্রতিনিয়ত মানুষ আসেন প্রার্থনা নিয়ে। এইভাবে যুগের পর যুগ ধরে এই মন্দিরে ধর্মীয় কার্যকলাপ চলে আসছে। 1978 সালের দিকে অথবা তার নিকটবর্তী কোনো একটা সময়ে একদিন সকালবেলা এখানে একজন অঘরী তান্ত্রিকের দেখা পাওয়া যায়। মন্দিরের পাশে বেশ কিছু সাধু সন্ন্যাসীদের আনাগোনা দেখা গেলেও এই অঘরী তান্ত্রিক তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তার সারা শরীরে ময়লা ছাই মাখানো, মাথার চুল লম্বা, সেখানে জট হয়ে গেছে। দেখে বোঝা যায় সে অনেক দিন গোসল করে না। এই তান্ত্রিককে দেখে মন্দিরের রাজ পুরোহিত একটু সন্দেহ করেন। তার কারণ, এইসব তান্ত্রিক পিশাচ সিদ্ধ হয়ে থাকেন। মূলত তারা বড় বড় পিশাচ ও জিনকে বশ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করেন। এই জন্য যারা মন্দিরের পুরোহিত আছেন তারা এইসব তান্ত্রিক অপছন্দ করেন। পুরোহিত মশাই ভাবছেন, এই তান্ত্রিক নিশ্চয়ই একটা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। একে কোনোভাবে এই মন্দিরের আশেপাশে আস্তানা গেড়ে বসতে দেয়া যাবে না। পরে কি নাকি হয়, কি নাকি করে এই তান্ত্রিক। এরপরে রাজপুরোহিত মশাই ওই তান্ত্রিকের কাছে যেয়ে ভদ্রভাবে বলেন, বাবা, এখানে আপনার এসব পিশাচ সাধনা করা চলবে না, আপনি এখান থেকে চলে যান। কিন্তু তান্ত্রিক তার কথায় কোনো ভ্রুক্ষেপ করে না। তারপর রাজপুরোহিত মশাই তাকে এক প্রকার জোর করে সেখান থেকে তাড়িয়ে দেন আর তাকে বলে দেন, আপনাকে যেন কখনো এই মন্দিরের ত্রিসীমানায় না দেখি। শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। হারিয়ে যাই বন্ধুর সাথে অচিনপুরে। তান্ত্রিক সেখানে আর কোনো কথা না বলে মন্দিরের সীমানার বাইরে চলে আসেন, তবে তিনি সেই এলাকা ছেড়ে যান না।
সেই দিন ঠিক বিকেলবেলা গ্রামের সরপঞ্চের অর্থাৎ পঞ্চায়েত ঠাকুরের ছোট মেয়েকে সাপে দংশন করে। দক্ষিণ ইন্ডিয়াতে পঞ্চায়েতকে সরপঞ্চ বলে। মেয়েটি নাকি খেলছিল, এমন সময় চিৎকার করে উঠলে তার মা দৌড়ে গিয়ে দেখেন বিশাল একটা কালো সাপ সেখান থেকে জঙ্গলের দিকে চলে গেল। পঞ্চায়েতের স্ত্রী তখন চিৎকার করতে থাকেন, লোকজন জড়ো হয় আর তাকে ধরে ওঝার কাছে নেওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামবাসী এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল মেয়েটাকে নিয়ে। যাবার পথে ওই তান্ত্রিকের সঙ্গে দেখা হয়। তখন তান্ত্রিক বুঝতে পারেন কোন একটা সমস্যা হয়েছে। তান্ত্রিক এগিয়ে যান তাদের দিকে এবং জিজ্ঞাসা করেন কি হয়েছে এই মেয়ের। তাদের ভেতর থেকে একজন বলে, এই মেয়েটাকে একটা সাপ কেটেছে, ওঝার কাছে নিয়ে যাচ্ছি। তান্ত্রিক দেখে 6-7 বছরের বাচ্চা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং বিষক্রিয়ার ফলে শরীর নীল বর্ণ হয়ে গেছে। তান্ত্রিক বলে, মাটিতে শোয়া ওকে, আমি দেখছি কি হয়েছে। তান্ত্রিকের কথা শুনে সবাই একটু অবাক হয় এবং একটু দ্বিধায় পড়ে যায়। তখন তান্ত্রিক ধমক দিয়ে বলে, এই বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি নিচে নামা। তান্ত্রিকের কথা মতো বাচ্চাটাকে নিচে নামানো হয়। তখন তান্ত্রিক আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। তিনি একটা কচুর ডগা ছিঁড়ে নিয়ে আসেন, তারপর কিছু মন্ত্র পড়ে কচুর ডগায় ফু দেন। তারপর সেখান থেকে 2 ফোঁটা কচুর রস সাপে কাটা স্থানে লাগিয়ে দেন। তারপর মুহূর্তের ভেতরে সেই কাটা জায়গা থেকে বেশ খানিকটা কালো রক্ত বেরিয়ে আসে। রক্ত বের হয়ে আসার 1 মিনিটের ভেতরে মেয়েটার হুঁশ ফেরে, তার গায়ের রং স্বাভাবিক হয়ে যায়। তখন তান্ত্রিক মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কিরে মা, এখন ভালো আছিস? মেয়েটা মাথা নাড়িয়ে বলে তার ভালো লাগছে। তান্ত্রিক জিজ্ঞাসা করে, নাম কি মা? মেয়েটা বলে, মীনাক্ষী। তখন উপস্থিত সবাই বুঝতে পারে এই তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নন। তান্ত্রিকের এমন আধ্যাত্মিক ক্ষমতা দেখে তান্ত্রিককে মহাপুরুষের উপাধি দেওয়া হয়। বিশেষ করে পঞ্চায়েত ঠাকুর তো তাকে ভগবান মানতে শুরু করেন। তখন ওই তান্ত্রিক কৌশলে পঞ্চায়েতকে বলে, আমি একজন সাধক তান্ত্রিক মানুষ, আমি এখানে এই জাগ্রত মন্দিরে এসেছিলাম আমার ধ্যান সাধনা করতে। চেয়েছিলাম এখানে আমি আমার তপস্যা করব আর মানব সেবা করব, কিন্তু তোদের অহংকারী পুরোহিত আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন কি আর করার আছে, আমি চলে যাচ্ছি। একথা শোনার পরে পঞ্চায়েত ঠাকুর বলেন, বাবা আপনি যাবেন না, আমি কথা দিচ্ছি আপনি আমাদের এখানে থাকবেন আর কেউ আপনাকে কিছু বলবে না। তখন তান্ত্রিক বলে, দেখ বাবা, আমি সাধক মানুষ, আমি সাধারণত নির্জন জায়গায় বসে আমার ধ্যান সাধনা করি, কিন্তু আমি যখন খবর পেলাম তোদের এখানে একটা জাগ্রত মন্দির আছে, ছুটে এলাম। যদি মরার আগে একবার হলেও দেবী অন্নপূর্ণার দর্শন পাই। আমাকে তোদের এই উত্তর পাশে বসতে দিলে হবে, সেখানে বসে আমি দেবীকে ডাকবো। তখন পঞ্চায়েত বলে, ঠিক আছে তাই হবে। তখন পঞ্চায়েত ঠাকুর তান্ত্রিককে সাথে করে নিয়ে যায় সেই রাজপুরোহিতের কাছে। মন্দিরের সামনে আসলে তান্ত্রিক পঞ্চায়েতকে বলে, তুই মন্দিরে যে পুরোহিতের সাথে কথা বল, আমি এখানে এসেছি। পঞ্চায়েত তান্ত্রিকের কথা মতো মন্দিরের সামনে তান্ত্রিককে দাঁড় করিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তখন রাজপুরোহিত তান্ত্রিককে দেখে রেগে যান আর ভাবেন, নিশ্চয়ই এই তান্ত্রিক আমার নামে পঞ্চায়েতের কাছে নালিশ করেছে। পুরোহিত মশাই মন্দিরের ফটকের কাছে এসে দাঁড়িয়ে বলেন, কে পঞ্চায়েত ঠাকুর? এই তান্ত্রিক আমার নামে নালিশ করেছে তাই না? তখন পঞ্চায়েত হেসে বলেন,